নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। আপনাদের সাথে রয়েছি আমি উর্না। আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন। ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। সকালে স্ক্যান করে বিকালে মোহনবাগানের অনুশীলনে চলে এসেছিলেন মনবীর সিং। মাঠের ধারে বসে সতীর্থদের অনুশীলন দেখলেন তিনি। কোমরের নিচে বড় বাদা, মুখে খানিকটা বিরক্তি, খানিকটা হতাশা। দেশের হয়ে মালদ্বীপের বিরুদ্ধে খেলা হলো না। শুক্রবার রাতে আসবে স্ক্যান রিপোর্ট, কিন্তু তার আগেই শুরু হয়ে গেল মনবীরের বরফ ট্রিটমেন্ট। এখন দেখার ফিজিক্যাল ট্রেনারদের কারিশমায় 3 এপ্রিলের আগে সুস্থ হয়ে উঠতে পারেন কিনা মনবীর সিং। বল পায়ে অনুশীলন করলেন না জেমি ম্যাকলারেন, তার আগেই উঠে এলেন। অথচ সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করলেন শারীরিক কসরত। গোড়ালি এখনও ফোলা। চোটের সঙ্গে অতিরিক্ত বিমান জার্নির জন্যই নাকি এই সমস্যা। সাময়িক বিরতির পর 3 দিন হলো মোহনবাগানের অনুশীলন। সতীর্থদের সঙ্গে মাঠের মধ্যে না থেকে মেডিকেল টিমের সঙ্গে সাইডলাইনেই থাকলেন 11 গোলের মালিক আশিস রায়ও। তাই তিনিও মেডিকেল টিমের তত্ত্বাবধানে রিহ্যাবে। প্রায় 1.5 মাস পর মাঠে নামলেন সাহাল আব্দুল সামাদ। এদিনই প্রথম দলের সঙ্গে অনুশীলন করলেন তিনি। এর আগে রিহ্যাবে ছিলেন। চোট পেয়েছিলেন পাঞ্জাব ম্যাচে যুবভারতীতে। সাহাল ফেরায় অপশন বাড়ল মলিনার। মোহনবাগান নির্বাচনে বোর্ড গঠন হয়ে গেল বৃহস্পতিবার। জাস্টিস অসীম কুমার রায়ের তত্ত্বাবধানে 5 সদস্যের কমিটির হাতে তুলে দেওয়া হলো সমস্ত দায়িত্বভার। কমিটিতে রয়েছেন অ্যাডভোকেট বিশ্বব্রত মল্লিক, অ্যাডভোকেট সৌভিক মিত্তার ও অরূপ কুমার কুন্ডু। শুক্রবার থেকে নির্বাচনের সমস্ত দায়িত্বভার সামলাবেন তারা। জাস্টিস অসীম কুমার রায়, লোকায়ুক্ত, ওয়েস্ট বেঙ্গল, a former judge of Calcutta High Court, as the chairperson of the board. Souvik Mittar, advocate, Calcutta High Court. Abhishek Sinha, advocate, Calcutta High Court. Bishwabroto Bosu Mollik, advocate, Calcutta High Court. Anup Kumar Kundu, member of the board. এবং এরা 5 জনই মোহনবাগান ক্লাবের মেম্বার এবং এদেরকে ইলেকশন বোর্ড ঠিক হয়েছে 2025 থেকে 2028 ইলেকশন। এদেরকে আজকে সব যত মেম্বাররা যারা ওপিনিয়ন পাঠিয়েছে, লিগাল ওপিনিয়ন, যাদের চিঠি পত্র যতজন এসছে সবগুলো দিয়ে আমরা এনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এবার ইলেকশন প্রসিডিওর এবং কিভাবে ইলেকশন হবে, কবে হবে, কি পদ্ধতিতে হবে, সব এনারা ঠিক করবে। এমন কারুর কোনো এরম বক্তব্য থাকবে না যে মেয়াদের পর এই কমিটি থাকার চেষ্টা করছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটি ইলেকশন বোর্ড পূর্ণাঙ্গভাবে গঠন করে আজকের বৈঠক থেকে গোটা নির্বাচনের দায়িত্ব সেই কমিটি, যেটা হেড করছেন মাননীয় শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তার নেতৃত্বে যে 5 সদস্যের বোর্ড, তাদের হাতে তুলে দেওয়া হলো ইলেকশন কোন পদ্ধতিতে হবে, ইলেকশন যে ইলেকশন বোর্ডের যে মেশিনারি হবে, ইলেকশন কবে হবে, এই গোটা স্বাধীনভাবে এই গোটা সিদ্ধান্তগুলি জাস্টিস রায়ের নেতৃত্বাধীন ইলেকশন কমিটি নেবে। মোহনবাগান সদস্যদের পরামর্শ নিয়েই নির্বাচনের বোর্ড গঠন করে দিল শাসক গোষ্ঠী। ভিতরে যখন কমিটির মিটিং চলছে তখন বাইরে অপেক্ষায় সৃঞ্জয় বোস। নির্বাচনের বোর্ড গঠনের পর কি বলছেন তিনি? ফাইনালি একটা পথে এসেছে সিস্টেমটা এবং আমার পুরো ভরসা আছে বিচারপতির ওপরে, যে অসীমবাবুর ওপরে, যে তিনি যেটা বিচার করবেন সেটা ঠিকই এবং ক্লিনলি। যেখানে 3 বছর লেখা আছে সেখানে আমি তো কোনো এমন কিছু কথা বলিনি যেটা সাধারণ মানুষের না বোঝার পক্ষে। তো এবং উনি যে একটা নিরপেক্ষ কমিটি করেছেন, অধিকাংশই আমি দেখলাম যে উনি নিজের মতো লোক এনেছেন, ক্লাবের পছন্দ মতন বাকি লোকেদের নেননি। আগের ইলেকশনে বাকি যেমন ক্লাবের অনেক নিজেদের লোক ছিল, সেটা আমার মনে হয় এটা ভালোই হবে। কারণ মোহনবাগান ইলেকশনে আগেও কেউ কোনো দিন আঙুল তুলে দেখাতে পারেনি, এবারও কেউ পারবে না। দেখে অবাক হচ্ছেন? এক ফ্রেমে দেবাশিস আর সৃঞ্জয়, পুরনো বন্ধু তো কি, এখন যে মোহনবাগান নির্বাচনে 2 প্রতিপক্ষ। তবে এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। মোহনবাগান নির্বাচনের বোর্ড গঠনের পর বাগানের লনে এমনই দুর্লভ ছবি ফ্রেমে ধরা দিল। পরের মরশুমের জন্য ইস্টবেঙ্গলে এখন কোচের ছড়াছড়ি, কিন্তু কে কোন দায়িত্বে থাকছেন সেই নিয়ে ধন্দে কোচরাও। অস্কার ব্রুজোর সঙ্গে বিনো জর্জ, আবার নতুন সংযোজন থংবই সিংটু।
আসলে ভারতীয় ফুটবল আর ফুটবলারদের হাতের তালুর মতো চেনেন থংবই আর বিনো, তাই স্বদেশি ফুটবলার স্কাউটিংয়ে এই দুজনকেই ব্যবহার করতে চাইছেন অস্কার। এখন যেটা জানা যাচ্ছে তাতে বিনো ইউথ ডেভেলপমেন্টের সঙ্গে সিনিয়র টিমেও থাকবেন কোচের সঙ্গে, আবার অস্কার নিজেই চেয়েছেন বিনোকে। তাহলে থংবই সিংটোর কাজটা কি হবে? আপাতত তিনি পরের মরশুমের জন্য ফুটবলার তুলে আনার কাজটাই করবেন। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ফিরে এলে দুই কোচের সঙ্গে বৈঠকে বসবেন তিনি, তারপরেই পরের মরশুমের জন্য থংবই আর বিনোর কাজ ভাগ করে দেবেন অস্কার। আইএসএলে ব্যর্থতা যেন পিছন ছাড়ছে না ইস্টবেঙ্গলের। সিনিয়র দলে টানা ব্যর্থতার মধ্যে একমাত্র আশার আলো কিন্তু লাল হলুদের ইউথ ডেভেলপমেন্ট। কুয়াদ্রাতের সময় ইউথ থেকে 4 ফুটবলার সিনিয়র দলে জায়গা করে নিয়েছিল, আর অস্কার নিয়েছেন বিষ্ণু আর শ্যামল বেশরাদের। শুধু কি তাই, ইস্টবেঙ্গলের ইউথ টিম 3বার জোনাল চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য অবশ্যই বিনো জর্জের কৃতিত্ব পাওনা উচিত। কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যে ইউথ ডেভেলপমেন্টে সেভাবে টাকা খরচই করে না। আরএফডিএলে মোহনবাগান তাদের ইউথে যে টাকা খরচ করে তার সিকিভাগও করে না ইস্টবেঙ্গল। এমনকি ইউথ ডেভেলপমেন্টে ডায়মন্ড হারবারের থেকেও বাজেট কম লাল হলুদের। ফুটবলারদের থাকতে হয় ডরমেটরিতে, আর স্যালারি বলতে 15 থেকে 20,000 টাকা। আর এর মধ্যেও কিন্তু বিনো জর্জের হাত ধরে সামনের দিকে উঠে আসছে তরুণ ফুটবলাররা। তাই বিনোকে কৃতিত্ব দিচ্ছেন বাংলার কোচ সঞ্জয় সেন থেকে মোহনবাগানের ইউথ ডেভেলপমেন্টের কোচ তনুময় বোস এবং ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব 15 দলের কোচ ফাল্গুনী দত্ত। ইউথ ডেভেলপমেন্টের এগুলো যে ছেলেগুলো উঠে আসছে, এটা তো আমাদের ইস্টবেঙ্গলের পক্ষে ভালো, বাংলার ফুটবলের পক্ষে নিশ্চয়ই ভালো। ব্যাপার হলো শুধু ইস্টবেঙ্গলই নয়, এর সাথে সাথে হায়দ্রাবাদ যদি দেখি, আমি ব্যাঙ্গালোর যদি দেখি, আমরা গোয়া যদি দেখি, তাদেরও কিন্তু প্রচুর ছেলে, এই যে ব্রাইসন থেকে শুরু করে, এই যে ব্রাইসন ফার্নান্ডেস খেলছে, হ্যাঁ, সাবিও গামা বলে যে ছেলেটা খেলছে, এরাও কিন্তু সব ইউথ ডেভেলপমেন্ট থেকে। সাবিও মেডের এই তোমার ডেরেক পেরেরা যখন হেড ছিল গোয়ার, এফসি গোয়ার ইউথে হেড ছিল, তখন কিন্তু এইভাবেই এসছে। এটা ভালো, এটাই হওয়া উচিত। তবু একটা একটা ছেলে উঠে আসতে পারে, কিন্তু ওভারঅল ইউথ ডেভেলপমেন্টটা কোন জায়গায় এটা ভাবতে হবে। তুমি আরএফডিএল এ ধরো, মোহনবাগানে এনেছে, কিন্তু মোহনবাগানে প্রচুর কলকাতার ছেলে আছে। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটোতেই আমাদের ম্যাক্সিমাম ছেলে ধরো নর্থ ইস্ট আর কেরালা থেকে, যেমন ইস্টবেঙ্গল কেরালা থেকে এসছে, মোহনবাগান কেরালা থেকে এসছে। হ্যাঁ, বিনো জর্জ এনেছে সব, বিনো জর্জি সব এনেছে। একদমই তোমার একটা সত্যি কথা বলতে, যে সারা পৃথিবীতেই এইটা হচ্ছে সিস্টেম। হ্যাঁ, 13, 15, 17 আর হচ্ছে রিজার্ভ, এটা হচ্ছে সোর্স, হচ্ছে সিনিয়র আইএসএল টিমেতে প্লেয়ার সাপ্লায়ার। যে এই জিনিসটা, যে জিনিসটা ইস্টবেঙ্গল ক্লাব করছে, হ্যাঁ দেখো, শুরুতেই তুমি তো ফসলটা পাবে না, আগে তোমায় মাঠকে চষতে হবে, তারপরে তোমায় কাজ বসাতে হবে, তাকে নার্সিং করতে হবে, দিয়ে তুমি ফসলটা পাবে। আর এইটার ফসল পাওয়ার জন্য হচ্ছে 13, 15, 17 এই 3টে জায়গায় পরপর স্টেজে পার হচ্ছে, দিয়েই তারপর সেই ছেলেটা রিজার্ভে আসছে। হ্যাঁ, সে তখন কি হচ্ছে, ইস্টবেঙ্গল যে ঘরনায় ফুটবল খেলছে আমাদের সিনিয়র টিম, আমরা কিন্তু সেম ঘরনায় আমরাও ছেলেদের অ্যাবজর্ব করছি। সুনীল ফিরতেই আবার জয়ের সরণিতে ভারতীয় ফুটবল দল। 25 তারিখের বাংলাদেশ ম্যাচের আগে অপ্রতিরোধ্য মেন ইন ব্লুজ। মালদ্বীপের বিরুদ্ধে 3-0 গোলে জয়টা হামজাদের বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাস দেবে ঠিকই। ভারতীয় দলে কোচ হিসাবে মানলোর প্রথম জয়। বাংলাদেশ ম্যাচের আগে ভারতের প্রস্তুতি দেখে কি বলছেন সঞ্জয় সেনরা? আজকে মালদ্বীপের মতো একটা টিম, কিন্তু অতি দুর্বল টিমের এইখানে অ্যাসেসমেন্ট করা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমি কখনোই আমি খেলা দেখেছি, পুরো খেলাই দেখেছি। সুনীল যতক্ষণ না গোল পাবে ততক্ষণ মাঠে রেখে দিয়েছিল, কারণ তাকেও তো প্রমাণ করতে হবে যে সুনীল গোল করতে পারে, এবং আলটিমেটলি গোল করেছে। 78 মিনিটের মাথায় না কত মিনিটের মাথায় আমি এক্সাক্ট বলতে পারবো না, ক্লিকে গোল করেছে। এবং আমি সুনীলের প্রত্যাবর্তন নিয়ে যখন আমার রিয়াকশন নেওয়া হয়েছিল, তখন আমি বলেওছিলাম যে সুনীল মালদ্বীপ বা বাংলাদেশের এগেনস্টে হয়তো গোল করবে, তাতে কিন্তু ভারতীয় ফুটবল তো এগোবে না। তাতে কি এগোবে? সুনীল গোল করলো, ভারতীয় ফুটবল এগিয়ে গেল, তা তো নয়। এবং সুনীল তো আর 1 বছর 2 বছর 5 বছর খেলবে না। ঠিক আছে, যদি ওই বৈতরণীটা পার হওয়া যায় ম্যানোলোর পক্ষে, সেটা ম্যানোলোর পক্ষে ভালো। ভারতীয় ফুটবলে কতটা ভালো আমি বলতে পারবো না। ভারতীয় দলের জার্সি গায়ে অবসর ভেঙে মাঠে নেমেই আবারও সকলের মন জয় করলেন সুনীল ছেত্রী। গোল করে দেশের জার্সিতে 95টি গোলের মালিকও হয়ে গেলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। প্রত্যাবর্তনের পর জামাইয়ের খেলা দেখে উচ্ছ্বসিত সুব্রত ভট্টাচার্য। অবসরটা নিল বটে, নিলেও পারত, কিন্তু নিয়েছে যখন ঠিক আছে, ভালো খেলতে খেলতে নিজে গোল করতে করতে নিচ্ছে, ঠিক আছে, এটা ভালো তো, চিরস্মরণীয় থাকবে, এই আছে। অদিতি চৌহানকে নতুনভাবে পরিচয় করানোর প্রয়োজন নেই। প্রথম ভারতীয় মহিলা ফুটবলার যিনি ইংল্যান্ডের মেইনস্ট্রিম ফুটবলে খেলেছেন, কভেন্ট্রি সিটি আর ওয়েস্ট হ্যামের হয়ে।
ভারতীয় সিনিয়র দলের জার্সিতেও তার 57টি ম্যাচ খেলা হয়ে গেছে। 2012-এ সাব চ্যাম্পিয়নশিপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 32 বছর বয়সী এই গোলকিপার এই মরশুমে ফিরে এসেছেন শ্রীভূমি এফসির জার্সি গায়ে। এসিএল সার্জারির জন্য গত 2 মরশুম তাকে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। বেঙ্গালুরু থেকে ফোনে কথা বলার সময় অদিতির মুখে শ্রীভূমির প্রতি কৃতজ্ঞতা। বললেন, এসিএল অপারেশনের পর সুস্থ হয়ে আমার 2 মরশুম সময় লেগেছিল, কঠিন ছিল সময়টা, নিজেকে মোটিভেট করার কাজটা নিজেকেই করে যেতে হয়েছে। শ্রীভূমি এফসিকে অজস্র ধন্যবাদ আমাকে আবার আইডব্লিউতে খেলার সুযোগ করে দেওয়ার জন্য। লিগ টেবিলে 3 নম্বরে পৌঁছে গিয়েছি আমরা। দলে একাধিক প্রতিভাবান ফুটবলার রয়েছে। কোচ সুজাতা করও ভীষণভাবে অনুপ্রাণিত করছে দলকে। আমি আশাবাদী পারফরমেন্স নিয়ে। সুনীল ছেত্রীর অবসর ভেঙে ফিরে আসা অদিতির কাছে একটা মোটিভেশন। বয়স একটা নম্বর মাত্র, ফুটবলারের পারফরমেন্সই শেষ কথা। 40-এ সুনীল যদি পারে, আমি কেন পারবো না? তাই আমিও আবার জাতীয় দলে ডাক পাওয়ার ব্যাপারে আশাবাদী। ভারতীয় মহিলা ফুটবল দলের আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের ব্যাপারে তার বিশ্লেষণ, আইডব্লিউ চালু হওয়া আমাদের ফুটবলে ভীষণ ইতিবাচক একটা দিক। আমার মনে হয় এই লিগেও ভালো মানের বিদেশি ফুটবলারের সংখ্যাটা বাড়া উচিত, তাতে আমাদের ফুটবলারদের খেলার মান উন্নত হবে। একই সঙ্গে জাতীয় দলের উচিত বিদেশের শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করা। আইডব্লিউ শেষ হওয়ার পর অদিতির পরিকল্পনা গোলকিপিংয়ের লেভেল 1 ডিগ্রি নেওয়া। ভবিষ্যতে যদি আরেকজন অদিতি তৈরি করা যায়। শ্রীভূমির প্রতিভাবান জুনিয়র গোলকিপারদের তিনি এখনই পরামর্শ দেন। Sunil Chhetri at 40 can come back from retirement. Why? I don't understand why are these questions only asked to women and not to men. I'm sure there are a lot of similar age players playing in the national team, men's national team also right now. Okay. That's the question, that why are these age criteria and all these questions criteria kept for women? Huge gap in between IWL level and international level. So even if we've seen that in the past also. If there are few players that stand out in IWL and they're brought up to the national team, it's not necessary or a guarantee that they will be able to match up to the international level. They also need some time and regular training and exposure. So that's part of the responsibility as a senior player to guide the youngsters. This club is playing for the first time at the IWL level, and a lot of these players are also playing for the first time. So it is part of our duty and responsibility as senior players to help them as much as we can in everywhere. ইতালির বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের পুত্র খেলবেন ইউরোপের অন্য এক দেশে। বুফোর ছেলে এখন মাঝমাঠের ফুটবলার। ইতালির হয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছেন জিয়ান লুইগি বুফো, কিন্তু তার পুত্র লুইস থমাস বুফো ইতালির বদলে খেলবেন ইউরোপের অন্য এক দেশের হয়ে। থমাসের বয়স এখন 17। তিনি ইতালির হয়ে খেলতে চান না, বদলে চেচিয়ার হয়ে খেলতে চান তিনি। ইতিমধ্যেই সে দেশের অনূর্ধ্ব 18 দলে ডাক পেয়েছেন তিনি। বুফনের স্ত্রী এলিনা সেরেডোভা চেচিয়ার নাগরিক, তাই পিতার বদলে মায়ের দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন থমাস। বিশ্বজুড়ে 22 গজে নানান রকম খবর, ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর আগামী 22শে মার্চ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামতে চলেছে নাইট শিবির। মেন্টর থেকে অধিনায়ক বদলে গিয়েছে সবকিছুই। শ্রেয়াস আয়ারের পরিবর্তে এবার কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের ভার উঠেছে অজিঙ্কিয়া রাহানের ওপর। ক্যাপ্টেন হিসেবে জেতার রেকর্ড না থাকলেও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে রাহানের। এবার অধিনায়ক হিসেবে নতুন চ্যালেঞ্জ, আর সেখানেই রাহানের প্রথম প্রতিপক্ষ শিবিরে রয়েছেন বিরাট কোহলি, টিম ডেভিড, লুঙ্গি এনগিডি, ভুবনেশ্বর কুমারদের মতো নাম। যদিও কেকেআরও তাদের চ্যাম্পিয়ন্স দলে খুব একটা পরিবর্তন আনেনি। তার ওপর ঘরের মাঠে ম্যাচ, বিরাটদের বিরুদ্ধে নামার প্রস্তুতিটাও অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছে চন্দ্রকান্ত পণ্ডিতের দল। কেমন হতে পারে নাইটদের প্রথম একাদশ? সুনীল নারিন, কুইন্টন ডিকক, অজিঙ্কিয়া রাহানে, মনীষ পান্ডে, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, এনরিক নরখিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া। প্রতিবারের মতো এবারও অনেক হিসাব নিকাশ করেই দল গঠন করেছে কলকাতা নাইট রাইডার্স। নিলাম থেকে যেমন বিরাট দামে ভেঙ্কটেশ আয়ারকে ফিরিয়ে এনেছে তারা, তেমনই তাদের চ্যাম্পিয়ন দলের সদস্য মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স। দেখে নেওয়া যাক এবারে নাইট রাইডার্স স্কোয়াড। ব্যাটার: অজিঙ্কিয়া রাহানে, রিঙ্কু সিং, কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, অঙ্কৃশ রঘুবংশী, রাভম্যান পাওয়েল, মনীষ পান্ডে, লুভিত সিসোদিয়া। অলরাউন্ডার: ভেঙ্কটেশ আয়ার, অনুকূল রয়, মঈন আলী, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল। বোলার: এনরিক নরখিয়া, বৈভব অরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, স্পেন্সার জনসন, হর্ষিত রানা, সুনীল নারিন,
বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া। 23,75,00,000 টাকার ভেঙ্কটেশ আয়ারের মুখে অজিঙ্ক্য রাহানের ম্যান ম্যানেজমেন্ট দক্ষতার প্রশংসা। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটারের মন্তব্য, রাহানের মতো ক্রিকেটের সব ফরম্যাটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা পাওয়া কঠিন, কিন্তু তার চেয়েও ওর যে গুণ আমার কাছে খুব আকর্ষণীয় সেটা হলো রাহানের ম্যান ম্যানেজমেন্ট স্কিল। অধিনায়ক হওয়ার পরই রাহানের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদাভাবে কথা বলছে, বুঝিয়ে দিচ্ছে যে আমরা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ। আমাদের প্রস্তুতি পর্বে অনেকটাই তৈরি হয়ে যাচ্ছে রাহানের দারুণ ম্যান ম্যানেজমেন্ট স্কিলে। গত 12 বছরের আইপিএলে নিঃশব্দে একটা কীর্তি করে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। একবারও লিগের প্রথম ম্যাচে তারা জিততে পারেনি। 2022-এর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে প্রথম জয় পাওয়ার জন্য 9টা ম্যাচ অপেক্ষা করতে হয়েছিল। গত মরশুমে প্রথম 3 ম্যাচে হারের পর জয় পেয়েছিল রোহিতরা। এবার তাদের অন্যতম অস্ত্র জসপ্রীত বুমরাকে প্রথম ম্যাচে পাচ্ছে না মুম্বাই। বুমরা এই মুহূর্তে বেঙ্গালুরুতে এনসিএতে রিহ্যাবে ব্যস্ত। এই অবস্থায় অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং কোচ মাহেলা জয়বর্ধনের একটাই চিন্তা, আইপিএলের প্রথম ম্যাচে হারের ট্র্যাডিশনটা যদি এবার অন্তত ভাঙা যায়। আগামী 22শে মার্চ শুরু হচ্ছে আইপিএল, তার আগেই স্যালাইভা ব্যান তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল বিসিসিআই। করোনা পরিস্থিতির জন্য স্যালাইভার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই আইপিএল থেকে এবার বলে স্যালাইভা ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা। অবশেষে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন আইসিসি ছাড়পত্র পেল। দুবার ব্যর্থ হওয়ার পর তৃতীয়বার ইংল্যান্ডে তার বোলিং অ্যাকশন দেখে সন্তুষ্ট আইসিসির বিচারকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন ট্রফির দল থেকে সাকিবকে বাদ দিয়েছিলেন এই কারণে। বোলার হিসেবে পরীক্ষায় ব্যর্থ হওয়ায় শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে তারা নিতে চাননি। ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর, আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। সুইস ওপেনের প্রথম রাউন্ডে হেরেই মেজাজ হারালেন পিভি সিন্ধু। তার থেকে অনেকটাই পিছনের র্যাঙ্কে থাকা জুলি ডওয়ালের কাছে স্ট্রেট গেমে হেরে মেজাজ হারিয়ে র্যাকেট ছুঁড়ে ফেললেন দুবারের অলিম্পিকে মেডেল জয়ী তারকা। ম্যাচ চলাকালীন বেশ কিছু সিদ্ধান্ত তার বিরুদ্ধে গিয়েছিল, আর তাতেই নিজের মেজাজ আর ধরে রাখতে পারেননি সিন্ধু। এটিপি আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের বিরুদ্ধে জোকোভিচের প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনে করা মামলায় বিস্মিত কার্লোস আলকারাজ। আসলে বিতর্ক থেকে নিজেকে একটু দূরে রাখতে চাইছেন তিনি। মায়ামি ওপেনে সাংবাদিক বৈঠকে বলেছেন, আমার এই সম্পর্কে বিশেষ কিছু জানা নেই। অথচ আলকারাজি আন্তর্জাতিক টেনিসের সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ফেডারেশন আমাদের মেরে ফেলছে। খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। ক্রিকেট নিয়ে গম্ভীরের ভাবনা চিন্তা একেবারে অন্যরকম ছিল। আইপিএলে ওর সাফল্য অনেক, ওকে আমরা মিস করব, তবে আমি নিশ্চিত ও পিছন থেকে আমাদের সাহায্য করবে। আমি আগেও 5 টেস্টের সিরিজে বুমরার বিরুদ্ধে খেলেছি। আমি জানি ও আমার বিরুদ্ধে কেমন বল করবে। আমি জানি ওর হাতে কী কী অস্ত্র আছে, তাই ওকে আলাদা করে ভয় পাওয়ার কিছু নেই। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়।